প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আপনারা জানেন, প্রবীণ রাজনীতিক, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এবং আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের মাঝে আর নাই। তার বিদেহী আত্মার প্রতি আমরা তার শান্তি কামনা করছি এবং তার পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা এই অনুষ্ঠানে জানেন যে আমরা এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা মূলত আলোচনা করব রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন যে রোহিঙ্গা প্রসঙ্গটা এখন আর বাংলাদেশ বা মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে আমরা আলোচনা করব মার্কিন প্রশাসন, নতুন মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিয়ে। আর এই বিষয়ে আমাদের আলোচনা করার জন্য আমার স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন সৈয়দ মনির খসরু, শিক্ষক, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান দ্য ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স, আইপ্যাগ। আপনাকে স্বাগতম সৈয়দ মনির খসরু। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করব। আপনি পলিসি ইস্যু নিয়ে কাজ করেন এবং লেখালেখি করেন আন্তর্জাতিক বিষয় নিয়ে। বিশেষ করে আপনার সম্প্রতি একটা লেখা প্রজেক্ট সিন্ডিকেটে ছাপা হয়েছে, এজন্য আপনাকে অভিনন্দন। কারণ প্রজেক্ট সিন্ডিকেটের মতো একটা ওয়ার্ল্ড ফোরামে, যেখানে বিশ্বের বড় নামি দামি লেখকরা লিখে থাকেন, সেখানে আপনার লেখা ছাপা হয়েছে এবং এই লেখা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এটা অনুবাদ করে ছাপাও হয়েছে। আপনাকে অভিনন্দন। তা আমরা এই প্রসঙ্গটা নিয়ে একটু ভিতরে ঢুকতে চাই যে রোহিঙ্গা ইস্যুটা এখন আমাদের রোহিঙ্গা ইস্যু কিন্তু বাংলাদেশের সাথে আজকের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে এটা সমস্যাটা আমাদের সাথে ঝুলে আছে। সাম্প্রতিক সময়ে যে রোহিঙ্গাদের উপর নির্যাতন, এটা এত ব্যাপক নির্যাতন, তা আমরা বুঝতে পারি যে জাতিসংঘ যখন এটা প্রতিবেদন দেয়, এত নির্যাতন হচ্ছে। তো এই যে নির্যাতনের কারণটা কি, আসলে একটু ভিতরের থেকে যদি একটু বলেন যে কারণটা কি, আপনি যেহেতু স্টাডি করেন। আসলে ধন্যবাদ আকাশ, প্রথমে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে কারণটার কথা বলছেন, আসলে তো এটা ৩-৪ যুগের বেশি একটা সমস্যা এবং এটা শুরু হয় সেই ৭০-এর শুরুর দিকে, ৭৪-এর দিকে। এবং এই সাম্প্রতিক ঘটনার আগে, যেখানে ধরেন প্রায় ৭০-৮০ হাজার নতুন রোহিঙ্গা শরণার্থী আমাদের বাংলাদেশে এসছে, তার আগেও কিন্তু প্রায় বেসরকারি হিসাব মতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ ছিল। সাম্প্রতিক ঘটনার কারণে জিনিসটা আবার সারফেসে উঠে এসছে এবং এই কারণটা কিন্তু একটু বিচিত্র। আমি যদি একদম পূর্বের দিকে ফিরে তাকাই, 74-এ কি হলো, হঠাৎ করে মিয়ানমার গভর্নমেন্ট, ওখানে বুদ্ধিস্ট একটা মেজরিটি আছে, যে রোহিঙ্গা যারা মূলত মুসলিম, তাদের আমরা যেটা বলি জাতীয় পরিচয়পত্র, সেটা সিজ করলো এবং সিজ করে বলল যে এরা মিয়ানমারের সিটিজেন না, বাংলাদেশের। এবং সেই সময় পরবর্তী ৩-৪ বছরে প্রায় ৩ থেকে ৪ লাখ পুশ করা হলো বাংলাদেশে। বাংলাদেশ তখন প্রতিবাদ করলো এবং বলল এরা মূলত মিয়ানমারের সিটিজেন, ফেরত নিতে হবে। তখন আন্তর্জাতিক চাপের মুখে যে জিনিসটা মিয়ানমার ওই সময় করলো 1982 সালে, জিনিসটা খুব বিচিত্র। একটা সিটিজেনশিপ ল করলো, যেটা আসলেই বিচিত্র। লটা এমন যে ৩ ধরনের সিটিজেনশিপ হবে। একটা হলো ফুল সিটিজেন, একটা হলো গিয়ে অ্যাসোসিয়েট সিটিজেন, ন্যাচারাল সিটিজেন। সংক্ষেপে যদি বলি, আপনি চিন্তা করে দেখেন যে ফুল সিটিজেন হতে হলে 1824 সালের আগে আপনার বাবা মা বা পরিবারের কেউ যদি মিয়ানমারে থাকতেন, তাহলে আপনি ফুল সিটিজেন হবেন। আর আপনি অ্যাসোসিয়েট সিটিজেন হবে যদি 1948 সালে জানুয়ারির আগে থেকে আপনি মিয়ানমারে থাকেন এবং 82-র পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন। আমার মনে হয় না পৃথিবীর ইতিহাস এরকম। এটা তো মানে বোঝায় যে এটা ইন্টেনশনাল একটা আইন। আপনি একটা খুব ভালো ওয়ার্ড ইউজ করেছেন, ইন্টেনশনাল। শুরু থেকে মিয়ানমার গভর্নমেন্টের ইন্টেনশনের ব্যাপারে সিরিয়াস কোয়েশ্চেন আছে। তারপরে জিনিসটা একটু ঠান্ডা হয়ে গেল। তারপর যখন রিসেন্ট ঘটনা হলো যে গত বছর অক্টোবরে একটা অ্যাটাকে 9 জন মিয়ানমারের পুলিশ অফিসার মারা গেল এবং মিয়ানমার গভর্নমেন্ট বললো এটা রোহিঙ্গারা ঘটিয়েছে। এখন এবং ততদিনে কিন্তু মিয়ানমারের গণতন্ত্র ফেরত এসছে। তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কি হয়, আপনি একটা জুডিশিয়াল কমিশন করেন, একটা ইনভেস্টিগেশন কমিটি করেন, তারপরে যারা দোষী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হয়।
সেইটা না করে একেবারে মধ্যযুগীয় কায়দায় আপনি ভিলেজ আফটার ভিলেজ বার্নড, এবং সেখানে রিসেন্ট যেটা আপনি একটু আগে জাতিসংঘের রিপোর্টে কথা বললেন, একটা এক্সাম্পল গতকাল দিয়েছে যে একজন মা যখন ধর্ষিত হচ্ছিলেন তখন ওই অবস্থায় তার সামনে তার বাচ্চাকে ছুরি দিয়ে মারা হয়। এটা ইউএন এর রিপোর্ট। হ্যাঁ, তাকে যখন মাকে যখন রক্ষা করতে যায় তার বাচ্চাকে ছুরি দিয়ে মারা তো হয়েছে। আপনি এত নৃশংস, এত নৃশংসতা। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং হলো, মিয়ানমার যেটা ক্লেম করছে যেখানে এই ধরনের কিছু হয়নি, তাহলে তারা কেন সাংবাদিক কাউকে ঢুকতে দিচ্ছে না। এবং বারংবার বলা সত্ত্বেও, এবং আপনি বোধহয় জানেন হিউম্যান রাইটস ওয়াচের একটা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে বাড়ির পর বাড়ি একদম ভস্মীভূত করে ফেলা হয়েছে। সো যেখানে মিয়ানমার একটা গণতান্ত্রিক ব্যবস্থা এসছে, এবং এখানে অং সান সুচির কথা বলতেই হয়। না সেটা আমি বলা হয় যে আপনি যখন তুলছেন যে আমরা যে অং সান সুচি যিনি নোবেল লরিয়েট এবং শান্তিতে নোবেল শান্তি নেত্রীর দেশে এত অশান্তি এবং তিনি চুপচাপ, তার যে ভূমিকা এটা তো প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আমি চেষ্টা করব একটু অবজেক্টিভ বা পার্সপেক্টিভ দিতে। একদিক দিয়ে কিন্তু অং সান সুচি নিজেও যে খুব একটা ভালো পুজো আছেন তা কিন্তু না, কারণ 20 বছরের বেশি উনি অন্তরীণ ছিলেন, এবং এতদিন পরে যখন একটা ইলেকশন হলো, প্রথম থেকে মিয়ানমার মিলিটারির একটা ব্যাপার ছিল উনি যাতে হেড অফ দ্য স্টেট না হন, যে কারণে আপনারা জানেন সংবিধানে এমন নিয়ম আছে যে কারণে সেটাও তো ওই সংবিধান অ্যামেন্ড করে, তবে ওই যে ইন্টেনশন তাদের ইন্টেনশনটা যেটা বলছেন প্রশ্নবিদ্ধ। জি, তো এখন অং সান সুচির যে ব্যাপারটা, যে উনি হয়তো মিলিটারির সাথে একটা কোনো ধরনের বোঝাপড়া পার্টনারশিপে আছেন, তা সত্ত্বেও উনার যে একটা গ্লোবাল ইমেজ, নোবেল পিস লরিয়েট এবং চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি, তার সাথে খুব দুঃখজনক হলেও উনার যে সাম্প্রতিক স্ট্যান্ড এবং কথাবার্তা খুবই ইনকনসিস্টেন্ট। এবং আপনি দেখেছেন মাঝখানে 13 জন নোবেল লরিয়েট উনাকে সরাসরি চিঠি লিখেছেন যে উনার রোলের ব্যাপারে উনারাও সরাসরি অসন্তুষ্টি জানিয়েছেন। এবং উনি হয়তো গত ডিসেম্বরে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের একটা মিটিং ডেকেছিলেন, এবং বোঝা যাচ্ছে উনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু এই ব্যাপারে উনার ভূমিকাটা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো রয়েছেই, উনার যে ইমেজ ওটার কারণে। অথচ উনার যে ইমেজ, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি, এতে করে উনি যখন প্রথম কোফি আনান কমিশন করেন, সবাই আশা করছিল যে ফাইনালি বোধহয় একটা লং টার্ম সলিউশন হবে। কিন্তু তারপরে এই ঘটনা ঘটলো, এবং এতে করে এই প্রশ্ন উঠেছে যে অ্যাকচুয়ালি কি এটা স্যাবোটাজ করা হয়েছে বাই মিলিটারি, যাতে কোফি আনান কমিশনের কাজটা ঠিক না হয়। সো অনেক ধরনের এখানে থিওরি আছে, এগুলো তো ধরেন কাগজে কলমে প্রমাণ করা খুব মুশকিল। হ্যাঁ, উনার ভূমিকা অবশ্যই এখানে বলতেই হবে। সেটা আরেকটা যেটা বলছেন, এটা আমার একটু জানার ইচ্ছে, যেহেতু মিয়ানমার সম্পর্কে মানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ওখানে সে এক্স্যাক্টলি কি হয়েছে আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন থেকে জানতে পারি বা বিভিন্ন বিষয় রিপোর্ট থেকে জানতে পারি। কিন্তু যেহেতু মিয়ানমারের সামরিক জান্তা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং দীর্ঘদিন অন্তরীণ থাকা, আন্দোলন করার পরে উনি এবার ক্ষমতায়, রাজনৈতিক সরকার বা ডেমোক্রেসি যেটা বলে, উনি ডেমোক্রেসির নেত্রী। এখন কি এটা কি এমন বিষয় যে আসলে উনি ক্ষমতায় আসলেও আর্মি আসলে এখনো, আর্মি বা রাজনৈতিক সরকারের মধ্যে কোনো সমঝোতা নাই, বা আর্মি কোনো স্যাবোটাজ করছে বা এরকম কোনো কিছু কেন? একটা সিম্পল এক্সাম্পল আপনাকে দিই। 3টা কি মিনিস্ট্রি, ডিফেন্স, হোম, বর্ডার, কিন্তু আর্মির হাতে, সরাসরি আর্মি কন্ট্রোল করছে। সো অং সান সুচি হয়তো ফেস অফ মিয়ানমার বিশ্বের কাছে, কিন্তু কলকাঠি কিন্তু সব ওনার হাতে না। এবং সেই ক্ষেত্রে আমি যখন প্রজেক্ট সিন্ডিকেটে লিখি, এর আগে আমি ভারতের হিন্দু পত্রিকাও লিখেছিলাম, ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বড় রোল আছে। অ্যান্ড এখানে আনফর্চুনেটলি এই রোলটা কিন্তু আমরা এখনো তাদেরকে প্লে করতে দেখিনি। মানে আমার একটাই কথা ছিল, যদি কোনো একটা ধরেন ইমিগ্রেন্ট যাদের আমরা বলি, সে যদি ভূমধ্য সাগরে জলে মারা যায়, বা আপনার মনে আছে সিরিয়ার একটা শিশু বিচে পড়েছিল, যেটা সেখানে এশিয়ার একটা রোহিঙ্গা মুসলিম, তার জীবনের মূল্য কম, এই পারসেপশনটাই তো পুরাপুরি পাশ্চাত্যের সব ধ্যান ধারণার সাথে মিলে না। সে কথাটা আমি বারে বারে বলেছি। আমি এই কথা বলেছি, অ্যাজ ইফ লাইফ লস্ট ইন দ্য নাফ রিভার অফ মিয়ানমার ইজ অফ লেস ভ্যালু দেন আ লাইফ লস্ট ইন মেডিটেরিয়ান। এবং সেখানে যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, যেটা আমি সরাসরি লিখেছি, এশিয়ারও যারা কিছু কিছু পরাশক্তি, ভারত ধরেন, জাপান ধরেন, আর যদি রিজনাল ব্লক ধরেন আসিয়ান,
তাদের রোলটা এখনো পর্যন্ত আমার মতে পুরাপুরি খুব একটা যথেষ্ট বলিষ্ঠ ছিল না। হ্যাঁ, যেটা আসিয়ান প্রসঙ্গ তুলে ভালো করেছেন, যেটা আপনি প্রজেক্ট সিন্ডিকেটে লিখেছেনও আসিয়ান প্রসঙ্গে, যেহেতু আসিয়ান এখানে একটা রোল প্লে করতে পারে এবং তারা একটা বৈঠকও করেছে, কিন্তু তারা আসলে কেন এত সতর্কভাবে মানে সতর্কতার সাথে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছে বা মুভমেন্টগুলো তাদের খুব সতর্ক, আসলে প্রবলেমটা কোথায় মিয়ানমারের সাথে, কোথায় বাধাটা তাদের? এখানে একটা ব্যাপার আছে, আসিয়ান যখন শুরু হয় যাত্রা শুরুতে একটা এই ধরনের প্রিন্সিপাল ছিল যে একে অপরের আভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলাবে না, কিন্তু সেটা যখন ছিল তখন কিন্তু সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন এত উন্নত দেশ ছিল না। তো এখন যেটা স্বাভাবিক নিয়ম, আপনি যখন একটা ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রিতে উন্নীত হন তখন আন্তর্জাতিকভাবে কিন্তু আপনার মর্যাদা দায়িত্ব অনেক বেড়ে যায়। তো সেই হিসাবে আসিয়ানের একটা বড় প্রভাব বলা ছিল মিয়ানমারের উপর। যখন মিয়ানমার বিশ্বব্যাপী কমপ্লিটলি আইসোলেটেড ছিল, আসিয়ান কিন্তু সম্পর্ক বজায় এই বলে রেখেছে যে সম্পর্কটা রাখলে বা মিয়ানমারকে আসিয়ানের পার্ট রাখলে আমরা কথা বলার মতো একটা পরিস্থিতি থাকবে। তো সেটা যদি ধরি, মিয়ানমারের যেহেতু বড় একটা ট্রেড বা বাণিজ্য আসিয়ানের সাথে, আসিয়ানের এখানে প্রভাব খাটানোর মতো যথেষ্ট সুযোগ সামর্থ্য দুটোই আছে। এবং আপনি দেখেছেন দুই একটা দেশ, বিশেষত মালয়েশিয়া খুব ভোকাল এ ব্যাপারে, মালয়েশিয়া খুব ভোকাল, প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, অং সান সু চিকে ডিরেক্টলি অ্যাটাক করেছেন। এবং যেই জিনিসটা ভুললে চলবে না, আসিয়ানের কিন্তু 60% পপুলেশন মুসলিম এবং 18% হলো বুদ্ধিস্ট, 17% খ্রিস্টান। তার মানে এখানে যদি কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা হয়, আলটিমেটলি কিন্তু আসিয়ান এটা থেকে মুক্ত থাকতে পারবে না। এবং অলরেডি আপনি জানেন রোহিঙ্গাদের ব্যাপারে কিছু কিছু কথা এসছে, যে যারা ডেসপারেট, অনেক এক্সট্রিমিস্ট এলিমেন্ট ওদেরকে হায়ার করছে, অনেক র্যাডিক্যাল গ্রুপ ইয়ে করছে। তো এটা যদি এখন আসিয়ান জিনিসটা অতটা সিরিয়াসলি না নেয়, পরে কিন্তু এই জিনিসটা যেটা এখন একটা বিষ ফোড়া একসময় গ্যাংরিন হয়ে যাবে। সো সেই জন্যই আমি আসি না। এবং আমি সত্যি কথা বলতে কি, আমি আমাদের প্রতিবেদী বন্ধু দেশ ভারতের কথা বলেছি। দেখেন, ভারতের সাথে এখন আমাদের সাম্প্রতিক সময় খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছে এবং ইন্ডিয়া প্রায় বলে যে বাংলাদেশ ইন্ডিয়া ইজ এ রোল মডেল ফর নেইবারলিনেস। তো সেখানে আমার প্রশ্ন হলো, এরকম একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ভারত যেখানে এশিয়ার ওয়ান অফ দ্য বিশ্বের লার্জেস্ট ডেমোক্রেসি, সেখানে আমরা আশা করেছিলাম ভারত এই ব্যাপারে আরেকটু সরব হবে। এবং আমি যখন ভারতের হিন্দু পত্রিকা ডিসেম্বর 26 তারিখে লেখি, তখন কিন্তু আমি বলেছিলাম যে দ্য সাইলেন্স অফ ইন্ডিয়া ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এবং আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের এখানে যখন কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে, তখন সাধারণত আমরা দেখি ভারতীয় সরকার থেকে একটা রিয়াকশন হয়, এখানে হাইকমিশন অ্যাক্টিভ। তো আমার কথা হলো, আপনি যদি মাইনরিটিদের ব্যাপারে সহানুভূতিশীল হন, তাহলে সেটা মাইনরিটি, ধর্ম যাই হোক না কেন, সবাই মাইনরিটি। আমি সেটা হিন্দু পত্রিকা বলেছিলাম যে মাইনরিটি মিনস মাইনরিটি, মাইনরিটি ইজ নট ডিটারমাইন্ড বাই ইয়োর ন্যাশনালিটি। সো সেখানে আমি এবং জাপানের কথা আমি বলবো, জাপান এই ঘটনা শুরু হয় অক্টোবর মাসে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, তো অং সান সু চি কিন্তু নভেম্বরে জাপান যান এবং জাপান প্রায় $7 to $8 বিলিয়ন এইড কমিটমেন্ট করেছে এবং এই এইড কমিটমেন্টের আবার 5% বাধ্যতামূলক হবে হিউম্যানিটেরিয়ান পারপাসে। আশ্চর্যজনক বিষয়, সেখানে কিন্তু কোনো প্রসঙ্গই তোলা হয়নি। সো আমি মনে করি আসিয়ান বলেন, জাপান বলেন, ভারত বলেন, তাদের এখানে এখন অনেক কিছু করার আছে এবং আমরা আশা করব এখন যে ইউএন রিপোর্টটা বের হলো, এর আলোকে তারা আগের চেয়ে একটু, আপনি আমার প্রজেক্ট সিন্ডিকেটের কথা বলছিলেন যেটা জাপান টাইমসেও গেছে, জি রাইট, সেটা নিয়ে আপনি প্রসঙ্গে যে তুলছিলেন, মানে এই প্রসঙ্গে আমি আরেকটু জানতে চাই যে আপনি আপনার লেখাতেও একটু, আপনি এখনও এবং লেখাতেও আপনি একটু বলেছেন, সেটা হলো যেমন এই মায়ানমারের কিন্তু সমস্যাটা শুধু মায়ানমার বা বাংলাদেশের না। আপনি যেটা বলছিলেন যে এরা যদি এত নিষ্পেষিত নির্যাতিত হয়, তাহলে আমরা যারা এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে, তারা কিন্তু একটা সুযোগ নিতে পারে, আইসিস সুযোগ নিতে পারে, তাদেরকে রিক্রুট করতে পারে। তো তখন তো বিপদ তো শুধু বাংলাদেশ আর মায়ানমার বা থাইল্যান্ডে থাকবে না। তো সো আসিয়ান কি এটা না বোঝাতে কোনো কারণ নাই? তো কেন আসলে ভোকাল হচ্ছে না? ভোকাল হচ্ছে খুব সিলেক্টিভলি। যেরকম ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কথা আপনি বললেন, উনি ভোকাল। তারপর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ্গন মিটিংয়ের পর আমাদের বাংলাদেশে এসে গেছেন, উনি রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেছেন। কিন্তু একটা যে কালেকটিভ একটা প্রেশার, এবং এই প্রসঙ্গে আমি এই অনুষ্ঠানে যেহেতু কথাই হচ্ছে, আপনি
G20 একটা গ্রুপের কথা জানেন, পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল 20টা দেশ। তো G20-র একটা ফোরামে গত ডিসেম্বরে বার্লিনে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে। এবং G20 এবং জার্মানি আমরাও কিন্তু চেষ্টা করছি একটা কোনো প্ল্যাটফর্মে মিয়ানমারকে আনা। সো এখানে ধরেন ইমিডিয়েট নেবার যারা, আপনি থাইল্যান্ডের কথা বললেন, আপনি সিঙ্গাপুরের কথা বললেন, তাদের দায়িত্ব অনেক বেশি। অ্যান্ড এটা যদি এভাবে নেগলেক্টেড হতে থাকে, একসময় তারা নিজেরাই কিন্তু এই অবহেলার শিকার হবেন, এটা আমি খুব বিশ্বাস করি। কারণ র্যাডিক্যাল এলিমেন্ট তখনই গ্রো করে যখন মানুষ ডেসপারেট, মানুষের জীবনে পাওয়ার আর কিছু থাকে না। যে প্রসঙ্গ মানে চলে আসে যেটা, যেহেতু বাংলাদেশের সাথে আমাদের মিয়ানমারের এই রোহিঙ্গা ইস্যুটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। একটা তো 40 বছর ধরে ঝুলে আছে, যার সমাধান আমরা করতে পারিনি। এবং রিসেন্ট ঘটনায় আমরা দেখলাম যে অনেক আমাদের দেশে রোহিঙ্গারা আসতে বাধ্য হয়েছে। আমরা যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করা হয়েছে, সরকার যতটা পারে করেছে। কিন্তু সরকারের যে পররাষ্ট্র নীতি বা যে কূটনীতিক যে ভূমিকা, সেটা কি যথেষ্ট ছিল? আপনি কি মনে করেন? আপনি তো আমার মতামত নেন। আমার কাছে প্রথমে মনে হয়েছে এখানে যে আমরা যেটা বলি কমিটার অফ দ্য অফেন্স, যে অন্যায় কাজটা করেছে, আমরা দেখলাম মিয়ানমার মোর প্রোঅ্যাক্টিভ। কিভাবে? এই যে আপনাকে বললাম যে একটা কোফি আনান কমিশন বলেন, তারপরে আসিয়ান মন্ত্রীদের ডেকে আনা বলেন, সেখানে বাংলাদেশ কিন্তু রিসিভিং এন্ড, আমরা কিন্তু ভুক্তভোগী। আপনি তো আমার মতামত নেন, আমাদের ডিপ্লোম্যাসি এখানে আমার মতে অনেক অ্যাক্টিভ হওয়া। যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিই, যখন গত ডিসেম্বর আমাদের এখানে জিএফএমডি মিটিংটা হয়, একটা বড় মাইগ্রেশনে এত বড় ফোরাম হলো, তখন দেখা গেল মিয়ানমার জানিয়ে দিল আসবে না। কারণ আমরা ধারণা করেছি মিয়ানমার হয়তো ভাবছে বাংলাদেশে গেলে এত বড় একটা সভায় হয়তো তারা এম্বারাসড হতে পারে। আমি পার্সোনালি মনে করি মিয়ানমারকে এখানে আনা উচিত ছিল। দরকার হলে এতটুকু যদি বলা দরকার ছিল যে ঠিক আছে ওখানে আমরা প্রসঙ্গটা তুলব না, কিন্তু তোমরা আসো। কোয়াইট ডিপ্লোম্যাসি আছে। তো আপনি তো তাকে আলাদা করে নিয়ে গণমাধ্যম থেকে দূরে থেকে তার সাথে একটা আলোচনা শুরু করতে পারতেন, একটা সুযোগ ছিল। এবং আমি মনে করি এখানে আমাদের আরেকটু সক্রিয়, আজকেও যেরকম আপনি একটু আগে বলছিলেন যে একটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে। না, সে প্রশ্ন আপনাকে করতাম, আপনি তুললেন। আমি বলি আপনাকে, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরেন সেক্রেটারি সবাই মিলে যত রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের দেখে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছে। কিন্তু বাংলাদেশের অবস্থানটা কি সেটা গণমাধ্যমকে জানানো হয়নি। কিন্তু এটাও তো মানুষের জানার একটা অধিকার যে আসলে আমরা মায়ানমার ইস্যুতে বা রোহিঙ্গা ইস্যুতে কি করছি। মানে ভাষা একটা আমরা জানি, কিন্তু আসলে আপনি কি জানেন কিনা? না, আপনি জানেন না, আমি কোত্থেকে জানবো? এখন আমি জানি না এর মধ্যে কোনো স্পর্শকাতরতা আছে কিনা, যেটা বলা যাচ্ছে না। সরকারের তো অনেক ব্যাপার বাইরে থেকে বোঝা খুব মুশকিল। যদি স্পর্শকাতর কিছু বিষয় থাকে সেটা অন্য জিনিস। আর যদি এমন কিছু হয়ে থাকে যেটা আপনি বলছেন যে জনগণের জানার অধিকার আছে, অবশ্যই বলা উচিত। এবং আমি তো মনে করি এখানে লুকানোর থাকলে মিয়ানমারে লুকানোর আছে, আমাদের তো লুকানোর কিছু নাই। আমরা যেটা বলি সীমিত সম্পদের দেশ, সেখানে তারপর আমি বলি আমরা বাঙালিরা যতটুকু আমরা সাহায্য করেছি, এবং যতই বিজিবি আটকাক তারপরে কিন্তু লোকজন এসছে এবং ওই এলাকার লোকজন কিন্তু সাহায্য দিয়েছে। আমি তো জার্মানি থেকে বলেছি যে আমাদের মতো, আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিই, টার্কির জিডিপি আমাদের প্রায় ধরেন ওদের $9,200, আমাদের হয়তো $1,200, আমাদের 5-6 গুণ। টার্কি কিন্তু পার ক্যাপিটা এই শরণার্থীর জন্য সাহায্য পায় $1,030, আর আমরা পাই $30 না $33, মানে 30 ভাগের 1 ভাগ। সেই তুলনায় কিন্তু আমরা বাঙালিরা যথেষ্ট পজিটিভলি রেসপন্ড করেছি, যথেষ্ট সাহায্য করেছি। সো কাজে এখানে তো আমাদের মানে আমরা কেন ডিফেন্সিভ হব? এবং আমরা দীর্ঘদিন ধরে সেটা করেই আসছি। হ্যাঁ, তো আমাদের তো এখানে ডিফেন্সিভ হওয়ার কিছু নাই। এখানে মিয়ানমার কেন অফেন্সিভ হবে? এখানে তো ডিপ্লোম্যাটিক অফেন্সিভে আমরা যাব। সেখানে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিপ্লোম্যাটিক অফেন্সিভে আমাদের আরো অ্যাক্টিভ সক্রিয় হওয়া উচিত। যেমনটি আমি যখন ঘটনাটা শুরু হয় তখন আমি এই আলোচনায় দুই একজন যারা পণ্ডিত ব্যক্তি যে এই পররাষ্ট্র বিষয়ে আপনার মতো যারা লেখালেখি করেন, তারা কিন্তু ওই সময় বলেছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী উচিত ছিল সরাসরি ফ্লাই করে অ্যাঙ্গুনে যেয়ে তাদের সাথে কথা বলা, যে কারণ ইস্যুটা কিন্তু ছোট না। কিন্তু আমরা আসলে কোথায় যেন রাগঢাক করছি বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়? না, আমি আপনার সাথে কিছুটা এগ্রি করি। যে আমার কেন জানি মনে হয় যে এখানে আমাদের যতটা বলিষ্ঠ সক্রিয় উচিত ছিল, যেহেতু আমরা সাহায্য দিচ্ছি, যেহেতু এই দায়ভারটা আমরা নিচ্ছি, তো সেখানে তো আমরা অফেন্সিভে যাব। যদিও মাঝে মাঝে কিছু স্টেটমেন্ট আসছে, বা যেরকম ধরেন মাঝখানে
যখন ওই কোফি আনান কমিশনের 3 জন আসলেন, তারা ইয়েতে গেলেন, কক্সবাজার গেলেন, বিটস অ্যান্ড পিসেস আমরা দেখছি। কিন্তু একটা যে স্ট্র্যাটেজি, যে এইটা আমার স্ট্র্যাটেজি এখনো কিন্তু জিনিসটা পরিষ্কার না। আচ্ছা, আরেক লাইনে আমি আপনার কাছে, আমরা একটু বিরতিতে যাব, কারণ বিরতির পরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। এই প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। যেমন আপনি মাঝে একবার বলেছেন যে নাপ নদীতে একজন রোহিঙ্গা যদি মারা যায় আর ওই পশ্চিমে ভূমধ্যসাগরে যদি কেউ মারা যায়, লাইফটা, জীবনের দাম যেন মনে হয় একটু ভিন্ন ভিন্ন, এখানকার জীবনের দাম যেন কম। কিন্তু আমরা দেখি যে যখন নাপ নদীতে এত বড় ঘটনা ঘটলো, অনেকে মারা গেল, তখন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু ওইভাবে খুব একটা আসেনি। কিন্তু যখন ভূমধ্যসাগরে কিছু হয় তখন কিন্তু খুব বড় করে হইচই হয়। এই যে এখানে পলিটিক্স, এটাই তো দুঃখ। আমার দুঃখটা তো ওখানে, যেটা আমি বলেছি যে ধরেন সিরিয়ার আলেপ্পো বা লিবিয়া যখন এসব হচ্ছিল, এবং আপনি দেখেছেন হাজার হাজার লোক সহায় সম্বলহীনভাবে ইউরোপের রাস্তা ধরে জার্মানি, অস্ট্রিয়া যাওয়ার চেষ্টা করছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে। কিন্তু আপনি যদি ব্রুটালিটি কম্পেয়ার করেন, সেখানে যখন হাঙ্গেরি যখন একটা বারবেড ওয়্যার তুলে লোকজন যেতে দিল না, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, তাতেই অনেক ক্রিটিসিজম হয়েছে যে এত ব্রুটাল। আর সেখানে যে রিপোর্ট আপনি পরশুদিন এলো, আপনি বললেন যে একটা শিশুকে, মানে লোমহর্ষক, মানে এটাকে, মানে এর থেকে ভয়াবহ আর কি নির্যাতন হতে পারে। এখন ধরেন একটা প্রসঙ্গ অটোমেটিক জনমনে চলে আসে কি জাস্ট বিকজ মুসলিম দেখে, এই প্রসঙ্গ থেকে তুলতেই পারে যে মুসলিম দেখে এবং তাদের গাত্র বর্ণ ভিন্ন দেখে কি এই ট্রিটমেন্ট। তো এটা তো হলো না, যেমনটা ট্রিটমেন্ট আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখছি। এই সময় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা আলোচনা করছি রোহিঙ্গা ইস্যু নিয়ে। অনুষ্ঠানের আগের পর্বে আপনারা শুনেছেন আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিয়ে। আমাদের সাথে আজকের অতিথি সৈয়দ মনির খসরু, শিক্ষক, IBA ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান দ্য ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স, সৈয়দ মনির খসরু। আপনাকে যেটা বলছিলেন যে মুসলমান প্রসঙ্গ, এই মুসলিম হওয়াটাই যেন এখন একটা দোষের হয়ে দাঁড়িয়েছে, মানে টু বি ভেরি ফ্রাঙ্ক। এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট হওয়ার আগে তার মুসলিমদেরকেই যেন শত্রু ভাবা শুরু করেছিলেন। এখন দেখলাম যে তিনি নির্বাহী আদেশ দিলেন 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের তার দেশে প্রবেশ করা নিষেধ, এবং সেখানে আদালত আবার সেটা বাধাগ্রস্ত করেছে। আবার সেটার বিরুদ্ধে আবার হোয়াইট হাউস আপিল করেছে। এখন আমরা দেখছি যে এইসব বিষয়ে যারা মানবাধিকার কর্মী, তারা সোচ্চার মিছিল মিটিং হচ্ছে। সবাই তো আর ডোনাল্ড ট্রাম্পের মতো না। কিন্তু প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পকে আপনি কিভাবে স্টাডি করেন, সেটা একটু আপনার কাছে জানতে চাই। ডোনাল্ড ট্রাম্পকে স্টাডি করার মতো যোগ্যতা ক্ষমতা দুটোর কোনো আমার নাই। কারণ আপনি দেখেছেন যে মানে যেটা সত্যি কথা বলতে, হি হ্যাজ ডিফাইড অল কমন পারসেপশন, অল কমন প্রেডিকশন। এবং ধরেন ইলেকশনে জেতাটা থেকে শুরু করে, কারণ সবাই কিন্তু মনে করছিল যেটা মানে হিলারি উইল প্রিভেল, রাইট। এবং ইন্টারেস্টিং হলো যে আমার মনে হয় না স্মরণকালে কোনো ক্যান্ডিডেট মিডিয়ার এগেনস্টে, সিভিল সোসাইটির এগেনস্টে, এত কিছুর এগেনস্টে থাকার পর একটা প্রেসিডেন্ট ইলেকশন জেতা। সো এক অর্থে কিন্তু আপনার তাকে ক্রেডিট দিতে হবে যে সে তো ইলেক্টেড, মানে হ্যাঁ, কাজেই ওই অর্থে সে তো বলতেই পারে যে হ্যাড মাই মেসেজ নট বিন পপুলার, ওয়াই ডিড পিপল ইলেক্ট মি। যদিও মানে সার্বিক ভোটে হিলারি বেশি ভোট পেয়েছে, যেরকম জর্জ বুশ জুনিয়র আল গোরের মধ্যে হয়েছিল। এখন যেহেতু সে প্রেসিডেন্ট, এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট হি ডাজ। এবং সেখানেই কিন্তু অনেকে ভেবেছিল যে ইলেকশনে ক্যাম্পেইনের সময় অনেক পপুলার কথা আপনি বলেন, বাট আপনি যখন অ্যাকচুয়াল ক্ষমতায় উঠেন তখন কিন্তু বাস্তবতা ভিন্ন। এবং সবাই একটু ভাবছিল যে এখন হয়তো বাস্তবতা আলোকে একটু টোন ডাউন করবে, আদতে কিন্তু তা দেখা যাচ্ছে না। আপনি যদি তার ইনগ্রাল স্পিচ দেখেন, সাধারণত ইনগ্রাল স্পিচে কতগুলো লাইন খুব কমন থাকে, যে বলা হয় যে দোজ হু ডিড নট ভোট ফর মি, আই এম অলসো দেয়ার প্রেসিডেন্ট। এই কথাটা কিন্তু উনি বলেন নাই। ইভেন তার কন্টেন্ডার যিনি ছিলেন হিলারি ক্লিন্টন একবার নামও নেন নাই, তিনি নামও নেন নাই। এবং উনি যদি আপনি দেখেন, উনি যখন এস্টাবলিশমেন্টকে অ্যাটাক করছিলেন, ওই শপথ অনুষ্ঠানে কিন্তু রিপাবলিকান ডেমোক্র্যাট সবাই ছিল,
এবং এখানে অনেকে ছিল সিনেটর কংগ্রেসম্যান ফর 20-30 ইয়ার্স। সো উনি কিন্তু বলতে পারেন যে ইনগ্রেশনেই ভাষণে অলমোস্ট ওনার ডানে বায়ে যারা ছিল কাউকে ছেড়ে কথা বলছিলেন না। তো এই এখন আমেরিকার একটা ব্যাপার আছে, প্রেসিডেন্ট ইজ দি মোস্ট পাওয়ারফুল অফিস, কিন্তু আপনি জানেন 3টা ব্রাঞ্চ আছে, একটা আছে এক্সিকিউটিভ যেটা হেড প্রেসিডেন্ট, লেজিসলেটিভ যেটা কংগ্রেস, আর জুডিশিয়ারি। তো একটা কথা প্রায়ই বলা হয় যে আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার ছিলেন 200 বছর আগে, তারা খুবই প্রজ্ঞা এবং বিজ্ঞের পরিচয় দিয়েছেন এমন একটা কনস্টিটিউশন করে যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, এবং ওইখানে কিন্তু একটা প্রেসিডেন্ট চাইলেই সবকিছু করতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিই, ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন একটা বড় সময় ধরে কিন্তু রিপাবলিকানরা সিনেট কংগ্রেস দুটোই ছিল, যে কারণে অনেক কিছু কিন্তু উনি করতে পারেনি। যেরকম এই যে লাস্ট যে আপনি দেখলেন সুপ্রিম কোর্টের জাজ যেটা ট্রাম্প নমিনেশন দিল, এটা কিন্তু ওবামার দেওয়ার কথা ছিল। উনি যখন শেষ বছর 2016-তে দিলেন, রিপাবলিকানরা কিন্তু ওটা আটকে দিল, মানে কনফার্মেশন লাগে তো আটকে দিল এই জন্য যে ইলেকশন পর্যন্ত ওয়েট করি, যদি আমাদের পার্টির লোক প্রেসিডেন্ট সেই নমিনেট করবে। অ্যাকচুয়ালি কিন্তু তাই হলো। এখন চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে অনেক সময় কিন্তু রিপাবলিকান ডেমোক্রেটরা কিন্তু একও হয়ে যায়, অ্যান্ড এইটা বোধ হয় ডোনাল্ড ট্রাম্পের কোনো এক সময় বুঝতে হবে। এবং আপনি দেখেন দুই একটা ঘটনা আপনাকে বলি, এই যে অভিবাসন যেটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে, এত লোক এয়ারপোর্টে স্ট্র্যান্ডেড, অনেক রিপাবলিকান সিনিয়র লিডাররা সিনেটর কংগ্রেসম্যান কিন্তু বলেছে তারা এটা সাপোর্ট করেন না এবং তারা কমফোর্টেবল না। এবং যে আইনে আপনি বোধহয় দেখেছেন যে ট্রাম্পের অর্ডারটাকে স্টে অর্ডার করে আটকে দিয়েছে যে ফেডারেল জাজ, সেই জাজ কিন্তু রিপাবলিকান জাজ, মানে জেমস রবার্ট কিন্তু আগের যে জর্জ বুশ জুনিয়র সেই সময়ের। সো এখানে কিন্তু ডেমোক্র্যাট রিপাবলিকান থাকলেও অনেক কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। তার এইটা যদি মাত্র 2 সপ্তাহ হয়েছে ওনার প্রেসিডেন্সির, কিন্তু এই স্টাইলে চলতে থাকলে এটা কিন্তু মানে যে কথাটা বারে বারে আপনি সিএনএন টিএনএন দেখবেন যে আমেরিকা একটা কোন দিকে যাচ্ছে, 3টা ব্রাঞ্চের মধ্যে কি কনফ্লিক্ট হবে, এটা কিন্তু একটা বড় একটা না। সেটা এই যে যেটা বললেন যে আমেরিকার বিউটি, যেমন তার যারা প্রতিষ্ঠাতা, যারা কনস্টিটিউশনটা সুন্দরকে তৈরি করেছেন, যারা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, কিন্তু এখন আমরা যদি এরকম হয় যে এরকম কনফ্লিক্ট যদি তৈরি হয়ে যায়, তাহলে আমেরিকা কোন দিকে যাবে? এটা তো ধর মানে মাত্র 2 সপ্তাহ হয়েছে, তো হয়তো 6 মাস গেলে আর একটু বোঝা যেত। এখন পর্যন্ত সিমটম খুব ভালো না। এই জন্য ভালো না কারণ দেখেন তার কিন্তু পিছপা হতে হচ্ছে। এই যে ধরেন একটা এক্সিকিউটিভ অর্ডার দিল, আপনি পিছপা হতে হলো, আপনি একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলকে ফায়ার করলেন, পিছিয়ে গেলেন। আচ্ছা, সিমিলারলি অনেক কিছু কিন্তু বলে উনি রাখতে পারছেন না। এখন এটা যদি বারে বারে হতে থাকে, এক পর্যায়ে প্রেসিডেন্ট হিসাবে আপনার যে অথরিটি, আপনার যে অ্যাকসেপ্টেবিলিটি, এবং দেখেন অলরেডি কিন্তু ওনার অ্যাপ্রুভাল রেটিং 51%, মাত্র 2 সপ্তাহ। এবং সাম্প্রতিককালে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এত কম সময় এত লো অ্যাপ্রুভাল রেটিং নাই। ওনার 51% এই লেভেলে নাম তো ওবামার লেগেছিল প্রায় 970 দিন, 1200 দিন লেগেছিল তার আগে জর্জ বুশ, রনাল্ড রেগান যাকে বলা হয় অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট, এবং ট্রাম্প প্রায় যার উদাহরণ দেন, উনারও লেগেছে প্রায় এরকম 700-800 দিন। সো এত কম সময় কিন্তু তার একটা অলরেডি একটা ডিসঅ্যাপ্রুভাল রেটিং অনেক হাই চলে গেছে। এখন উনি হয়তো ভাবতে পারেন উনি যেভাবে ক্যাম্পেইন চালিয়েছেন সেইভাবে দেশ চালাবেন, সেটা কিন্তু মস্ত বড় ভুল হবে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে কোন দিকে যাবে, এটা আরো কিছুদিন দেখতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট, এটা আমরা মানে সাধারণভাবে তো বলা হয় যে এটা ফেস অব দ্য আমেরিকা, কারণ তিনি তো রিপ্রেজেন্ট করেন। এর আগের প্রেসিডেন্টগুলোকে আমরা যেভাবে দেখেছি, সেই ডোনাল্ড রিগান, তারপরে 2 বুশ, বিল ক্লিন্টন, বারাক ওবামা, তারা যেভাবে আমেরিকাকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছেন, সেটা একটা দিক। আর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেটা, ডোনাল্ড ট্রাম্প যেভাবে রিপ্রেজেন্ট করছেন, মানে জাতীয়তাবাদী যে একটা চেতনাকে তুলে ধরার চেষ্টা করছে, এবং যেটা আপনি বলছেন তাকে তো ভোট দিয়েছে, তো এটা আসলে আমেরিকার যে মুখচ্ছবি, আমরা যেটা বাইরে থেকে যেটা দেখি বা যেটা দেখানো হয়, সেইটাই কি আসলে মানে সত্যিকারের মুখ, নাকি ডোনাল্ড ট্রাম্প যেটা দেখাচ্ছেন সেটা সত্যিকারের মুখ? এটা আসলে ফ্র্যাঙ্কলি আনসারটা বোথ ইয়েস অ্যান্ড নো। কিভাবে আপনাকে বলি, ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছে এর মধ্যে কিন্তু অনেকে আছে ভালো ডিসেন্ট ল অ্যাবাইডিং আমেরিকান সিটিজেন্স, কিন্তু যারা হয়তো কোনো কারণে ধরেন কোল ফ্যাক্টরি, অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তো যারা আনএমপ্লয়মেন্টে ছিল, চাকরি বাকরি নাই, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা আশার আলো দেখিয়েছেন যে কোল মাইনিং শুরু হবে
এবং আপনি বোধহয় জানেন যে পরিবেশের ব্যাপারে উনি অতটা সেন্সিটিভ না। সো তারা মনে করেছে, দেখেন মানুষ তো আগে নিজের আর্থিক প্রয়োজনটা দেখবে। সবাই কিন্তু যে একেবারে এক্সট্রিম রাইট উইং র্যাডিক্যাল কথাটা কিন্তু না। এবং খুব আশ্চর্যজনক করে সত্য, ওবামার সময় কিন্তু আমেরিকার অর্থনৈতিক পুনরুদ্ধার হয়েছে, রিকভারি হয়েছে, এবং উনি খুবই খারাপ অবস্থা থেকে ওবামা এটাকে অনেক মানে স্ট্র্যাটেজি নিয়ে জি, কিন্তু যে জিনিসটা আপনি ট্রাম্পকে ক্রেডিট দিতে হবে, যে ভাষায় যে মেসেজে কথা বললে উনি যাদেরকে টার্গেট করেছেন ওরা বুঝে। কারণ আমেরিকার কিন্তু দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমেরিকা রিসার্চ বলেন, নলেজ বলেন, ইনস্টিটিউট বলেন, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ইনস্টিটিউটগুলো আমেরিকা। আবার এটাও সত্যি, আমেরিকার একটা বড় পোর্শন অফ জনসংখ্যা কিন্তু দুনিয়া সম্বন্ধে কিছু জানেন না, নিজের দেশ সম্বন্ধেই জানেন না। ওই যে একটা বড় পপুলেশন, তাদেরকে কিন্তু ট্রাম্প খুব এফেক্টিভলি টার্গেট করেছেন, যারা খুব সোজাসাপটা কথা বুঝেন যে মানে মেক আমেরিকা গ্রেট এগেন, পিপল ডোন্ট হ্যাভ জবস, দে উইল হ্যাভ জবস, অ্যান্ড উই হ্যাভ গিভেন আওয়ার কান্ট্রি, মানে ওই যে গতকালও বলছিল যে এভরি নেশন হ্যাজ টেকেন অ্যাডভান্টেজ অফ, কথাটা সত্যি না। তো এইসব কিছু পপুলার কথা বলে সামহাও উনি কনভিন্স করে ফেলছেন। আর যেহেতু একসময় টিভি রিয়ালিটি শো করতেন, একটা মিডিয়া সম্বন্ধে তার তো একটা, রোনাল্ড রেগানও কিন্তু একসময় অ্যাক্টর ছিলেন, মানে একেবারে এই ক্যাটাগরি অ্যাক্টর না হলে অ্যাক্টর ছিলেন। তো ওই জিনিসটা উনি কিন্তু খুব ভালো মতো কাজে লাগিয়েছেন। এবং পাশাপাশি যদি আপনি বলেন হিলারি খুব কোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার সত্ত্বেও একটা দুটো জায়গায় হয়তো একটু ওভারসাইট হয়ে গেছে। যেরকম ধরেন অনেকে বলে যে ব্ল্যাক অ্যান্ড উইমেন ভোটার যারা একটা বড় অংশ, উনি খুব কার্যকরীভাবে ওদেরকে টার্গেট করতে পারেন, কারণ ব্ল্যাক ভোটার কিন্তু এবার খুব বেশি ভোট দেয়নি। সো ওইখানে কিন্তু কাজে আপনার প্রশ্ন উত্তরে বলবো যে ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছে তারাই যে আমেরিকার ফেস তা না, এর মধ্যে অনেক ডিসেন্ট আমেরিকান আছে, বাট উনি খুব এফেক্টিভলি জিনিসটা, ভোট তো নাম্বার, আর আমেরিকা ইলেকটর কলেজ তো আপনি জানেন, রাইট, যে সেটা একটা। আরেকটা হলো যে এই যে এসেই যে উনি যে নির্বাহী আদেশটা জারি করলেন 7টি মুসলিম দেশের বিরুদ্ধে নিরাপত্তার কথা বলে, এতে কি আসলে নিরাপত্তা, আমেরিকার নিরাপত্তা পাবে কিনা? কারণ আমরা যেটা দেখেছি, উনি বলেছেন যে বাইরের সন্ত্রাসীদেরকে যাতে আমেরিকায় না ঢুকতে পারে সেই জন্য তিনি এই ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমেরিকায় পর্যন্ত যতগুলো হামলা হয়েছে সবগুলো দেখা যাচ্ছে যে হয় আমেরিকান বংশোদ্ভূত বা আমেরিকায় জন্মগ্রহণ থাকা নাগরিকরাই করেছে। বাইরের থেকে কোনো মুসলিম দেশ থেকে যে হামলা করেছে এমন আর করে না। কিন্তু গড়ে মুসলিমদেরকে এইভাবে টার্গেট করা, এটা কতটা আমেরিকাকে নিরাপদ করবে? আমি কিছু ফ্যাক্টস দিই, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। উনি যে দেশগুলো 7টা দেশ, রাইট, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া। ইন্টারেস্টিং হলো একটা জাস্ট তথ্য দিই, তাহলে আপনি বুঝবেন। আমেরিকার সবচেয়ে যেটা ঘটনাবহুল আলোচিত যে 9/11 সেপ্টেম্বরের যে ঘটনা, যখন আল কায়দা অ্যাটাক করে, যে 19 জন মাস্টার মাইন্ড বলা হয়, সে 19 জন মাস্টার মাইন্ডের 15 জন যেসব দেশ থেকে এসছেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এইসব কোনো দেশ কিন্তু এই লিস্টে নাই। এবং এটাও বলা হয়েছে যে সৌদি আরব, যে উনার কিছু দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে এরা লিস্টে না, কতটুকু হতে আমি জানি না। সো এই লিস্টটা ইটসেলফ তো কোয়েশ্চেনেবল। এবং আপনি যেটা বললেন যে আমেরিকায় নিজেই দেশেই আমেরিকানরা অ্যাটাক্ট হয়েছে, এবং সেখানে কিন্তু যেসব ইভেন মুসলিম বংশোদ্ভূত আমেরিকানরা অ্যাটাক করেছে, এরা কেউ কিন্তু এই কোনো দেশের সিটিজেন না। সো এখানে হোল যে এই 7টা দেশ, এইটার সিলেকশনের বেসিসটা কি, ক্রাইটেরিয়া কি, এটা জিনিসটা এখনো প্রশ্নবিদ্ধ। ফ্যাক্টের সাথে কিন্তু সিলেকশনের কোনো সামঞ্জস্য নাই। সো এটা ইটসেলফ কোয়েশ্চেনেবল। এবং আপনি যেটা বলেছেন, আপনি দেখেছেন যে অনেক আমেরিকান এয়ারপোর্টে আমেরিকানরাই যখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়ে মুসলিমরা বেরিয়ে আসছে, ওয়েলকাম টু আমেরিকা বলছে, মুসলিম স্যার ওয়েলকাম বলছে। কাজে আমেরিকার যে ওই স্পিরিটটা, যে এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আমেরিকার 1965-এ যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালাইজেশন যে লটা, তাতে কিন্তু স্পষ্ট বলা আছে যে ইমিগ্রেন্টসরা ক্যানট বি ডিসক্রিমিনেটেড অন দ্য বেসিস অফ রেস, সেক্স, দেন আপনার রিলিজিয়ন অর ন্যাশনালিটি। যেই কারণে কিন্তু এই যে কোর্টে আটকে দিয়েছে, এটা কিন্তু কমপ্লিট ভায়োলেশন। সো যা কিছু ও করছে সব কিছু যে ঠিক হচ্ছে তার, এবং অলরেডি কিন্তু ও টের পাচ্ছে, এবং তথ্য উপাত্তর সাথে কিন্তু তার যুক্তির মিল নাই। এবং আরেকটা জিনিস আমাকে বলেন, এটা আমাকে খুবই মানে যেন আমরা ধরেন সাধারণভাবে আপনার সাথে আমি কথা বলবো, টেলিফোনে কথা বলে, তো এই যে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের সাথে যেভাবে প্রেসিডেন্ট মানে
আমার কাছে যে মনে হয় যে প্রেসিডেন্ট লাইক যে কনভারসেশন পছন্দ হলো না, 1 ঘন্টা আলাপ 20 মিনিটে করে ফেললেন। মেক্সিকোর প্রেসিডেন্ট আসার কথা ছিল, আমেরিকা আসলেন না ওয়াল তোলা নিয়ে, কেমন যেন রিয়াক্ট করছেন। আমরা পত্রপত্রিকায় দেখলাম যে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আসলে নতুন কোন একটা আইন করার কথা বলা হচ্ছে। ট্রাম্প এখন যেটা আপনি এক্সাম্পল দিলেন, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার টার্নবুলের সাথে বা মেক্সিকান প্রেসিডেন্ট, দিস ইজ হোয়াট হি ইজ। আই মিন সেভাবেই তো চলেছে। এখন আপনি বলতে পারেন সাধারণত একটা ওই যেটা আমি শুরুতে বললাম যে একটা ইলেকশন হওয়ার পর একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসে, এখনও কিন্তু তার মধ্যে ওরকম কিছু দেখা যায়নি। এখন এটা কি চলতেই থাকবে নাকি কোনো মডারেশন হবে, বা এই যে ধরেন একটা আটকে গেলেন অভিবাসন, এবং ধরেন যদি আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে ওই ফেডারেল কোর্টের রায়টা টিকে যায় যে উনার এটা অবৈধ, এটা কিন্তু একটা বড় ধাক্কা ওনার জন্য। এখন এইসব দু একটা ধাক্কাকে উনি কি ম্যাচিওর্ড হবেন, প্র্যাকটিক্যাল হবেন, নাকি আগের গতিতে চলবেন, এটার জন্য কিছু সময় যেতে দিতে হবে। আর মিডিয়ার সাথে তার সম্পর্ক তো আগে থেকেই দেখি যে মিডিয়ার বিরুদ্ধে তিনি কথা বলতে বোধহয় পছন্দ করেন। এর কারণটা কি, আপনার কি মনে হয়? মিডিয়ার ব্যাপারটা যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের কোনো সাপোর্টার না, বাট আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলেন, মিডিয়াও আমেরিকান ইলেকশনে যে খুব একটা ফেয়ার ছিল আমার মনে হয়নি। যে কারণ ওর কিছু কিছু অভিযোগ আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে একেবারে ভুল না, যে মিডিয়ার রোলটা কিন্তু পুরো ফেয়ার ছিল না। হ্যাঁ, ওকে অপছন্দ করার মতো অনেক কিছুই থাকতে পারে, অ্যান্ড এটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে প্রোটেস্ট আমেরিকা হচ্ছে, আমেরিকার বাইরে হচ্ছে। অ্যান্ড ট্রাম্প যে জিনিসটা খুব এফেক্টিভলি কাজে লাগিয়েছেন, যে সাধারণ জনমানুষের মধ্যে একটা যে মিডিয়া স্ট্যাবলিশমেন্ট, এর একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, এর একটা জোট, এবং এরা তোমাদের ভালো চায় না, এই মেসেজটা কিন্তু সামহাও এই ক্রেডিটটা আপনার ওকে দিতে হবে। সে কিন্তু এফেক্টিভলি পৌঁছেছে, নইলে কিন্তু সে আসতো না। কারণ এই ক্রেডিটটা আপনার তাকে দিতে হবে যে হি ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, একটা জিনিস আরেকটু আমরা অনুষ্ঠান শেষ করব। ইরানের সাথে সম্পর্ক আবার নতুন করে তিনি ওবামা প্রশাসন যে একরকম ডিল করেছে, ডোনাল্ড ট্রাম্প আরেক রকম ডিল করছেন। সাথে মধ্যপ্রাচ্য যে একটা বড় একটা ইস্যু, সেখানে ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইসরায়েল কিন্তু অন্যভাবে মানে নতুন করে বসতি স্থাপন ইত্যাদি শুরু করেছে, এবং হোয়াইট হাউসের বক্তব্যগুলো কিন্তু যথেষ্ট জোরালো না। ইসরায়েল যা করছে পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছে। এর ইমপ্লিকেশনস কি হতে পারে? পরোক্ষ তো না, প্রত্যক্ষ। কারণ উনি তো আসার আগেই বলেছেন যে উনি আসলে ক্যাপিটাল জেরুজালেমে নেবেন। কোনো মার্কিন সরকার কিন্তু এই কাজটি করেনি, সমর্থন করেনি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশন ছিল যে দীর্ঘস্থায়ী সলিউশন হচ্ছে 2 স্টেট সলিউশন, প্যালেস্টাইন হবে। আমাদের তো কিছুদিন আগে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি সেখানে মাহমুদ আব্বাস, এবং জেরুজালেমের স্ট্যাটাসটা ছিল সবসময় যে পরে ডিসাইডেড হবে। একটা কনসেনসাস ছিল যে ওয়েস্ট জেরুজালেম হয়তো ইসরায়েল, ইস্ট থাকবে প্যালেস্টাইন। এটার ব্যাপারে তিনি আসার আগে কথা বলছেন। তার মধ্যে আরো কিছু ব্যাপার আছে, যেরকম উনার যে শেষ করতে হবে রাউন্ড আপ। জি, তো এখন এই পলিসি যদি চলতে থাকে, মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা কম যদি এটা চলতে থাকে, এবং ইসরায়েল যে সেটেলমেন্টগুলো করছে আরো আগ্রাসী হবে। সেটার ইমপ্লিকেশন অবশ্যই পৃথিবীব্যাপী ভালো হওয়ার কোনো কারণ তো আছে বলে মনে হয় না। আপনার কি মনে হয়? না, এবং ইউরোপের সাথে কিন্তু অলরেডি আমেরিকার ডিভাইড হয়ে গেছে। ইউরোপ কিন্তু ওপেনলি কিছুদিন আগে একটা কনফারেন্সে বলেছে আমেরিকাকে যে জেরুজালেমে করতে না। কাজে একটা যেটা হয়ে যাবে, যেরকম ইরান যখন চুক্তি সই করে, এখানে কিন্তু আরো অনেক দেশ ছিল, তো ওরা যদি জার্মানি, ফ্রান্স সেই চুক্তি মেনে চলে, তাহলে আমেরিকা একা কিন্তু এটা কিছু করতে পারবে না। এটা কিন্তু আমেরিকা অ্যান্ড ইরান ছিল না, আমেরিকা ইরান প্লাস আরো মেজর পাওয়ার। তো ডোনাল্ড ট্রাম্প যা খুশি তা করতে পারবেন এমনটি আসলে মনে হয় না। আমরা দেখি পরবর্তীতে মনে হয় না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজ আমাদের অতিথি ছিলেন সৈয়দ মনির খসরু। আমরা আলোচনা করলাম রোহিঙ্গা এবং ডোনাল্ড ট্রাম্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।